নমস্কার, আমি অর্ণব। আপনাদের আশীর্বাদে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট ধীরে ধীরে বাড়ছে। কিন্তু অনেকেই গল্প শুনে গল্পতে লাইক করছেন না, কেন বলুন তো? গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা জানেন তো, বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব গল্প শোনায় স্পটিফাইতেও। না জানলে এখনই গিয়ে স্পটিফাই অ্যাপটা ডাউনলোড করে শুনে আসুন একবার। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, এই যে আমি বন্ধুদের কথা বললাম, বন্ধুত্ব জিনিসটা বড় অদ্ভুত, তাই না? পাড়ার রাশভারী দাদু দিব্য বন্ধু হয়ে যেতে পারেন পাশের বাড়ির 3 বছরের পুচকেটির। স্কুলে নরম সরম ফার্স্ট বয়ের বেস্ট ফ্রেন্ড হয় পড়াশোনায় এতটুকু মন না দেওয়া জিমন্যাস্টিকে ফার্স্ট হওয়া লাস্ট বেঞ্চার। জানেন তো, আমার মনে হয় বন্ধুত্ব জিনিসটা যদি নির্ভেজাল হয়, তবে তা না মানে বয়স, না মানে নারী পুরুষ ভেদাভেদ, না দেখে টাকা পয়সার হিসাব, সামাজিক অবস্থানের উপর নিচ। জীবনে কোনো দিনও কাউকে কাছে ঘেঁষতে না দেওয়া বা চেয়েও কাছে না পাওয়া মানুষটিরও হঠাৎ একদিন এক প্রাণের বন্ধু জুটে যেতে পারে। আবার সারা দিন অজস্র বন্ধু বান্ধবে ঘিরে থাকা মানুষটি পেয়ে যেতে পারেন এমন এক বন্ধু যে প্রথম শেখায় বন্ধুত্বের আসল মানে। আবার কেউ এমন বন্ধু পায় যার সঙ্গ পাওয়ার থেকে সারা জীবন একা কাটানো ঢের ঢের বেশি ভালো। আচ্ছা, এই গৌরচন্দ্রিকা শুনেই আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের নিবেদনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 2 জন বন্ধু। কেমন বন্ধু, কতখানি বন্ধু, না হয় সেটা শুনেই নেওয়া যাক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার মশাই। রাত্রি তখন প্রায় 2টা। কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বীরজি তালাওয়ের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া আরোহীবাবু তাহাকে ডাকিয়া আনাইলেন। তাহার পাশে একটা কোট হ্যাট পরা বাঙালি বিলাত ফেরতা যুবা সম্মুখের আসনে 2 পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিল। এই যুবকটি নূতন বিলাত হইতে আসিয়াছে। ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধুমহলে একটা খানা হইয়া গেছে। সেই খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছুদূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন। তিনি তাহাকে 2-3 বার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন, মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও। মজুমদার সচকিত হইয়া একটা বিলাতি দিব্য গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল। তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাদলাইয়া দিয়া গাড়ির আরোহী নিজের কম্য পথে চলিয়া গেলেন। ঠিকা গাড়ি কিছুদূর সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তার মোড় লইল। মজুমদার আর একবার ইংরেজি শপথ উচ্চারণ করিয়া আপন মনেই কহিল, এ কি, এ তো আমার পদ নয়। তারপরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল, হবেও বা, এইটাই হয়তো সোজা রাস্তা। ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল কোনো লোক নাই, তবু তাহার পাশের জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে, যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠাসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল, এ কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে এ কিরকম ব্যবহার শুরু করিল? এ গাড়োয়ান, গাড়োয়ান। গাড়োয়ান কোনো জবাব দিল না। পেছনের খড়খড়ি খুলিয়া ফেলিয়া সহিষ্টার হাত চাপিয়া ধরিল, কহিল, তুম ভিতর আকে बैठो। সহিস ভীতকণ্ঠে কহিল, नहीं साहब,
ভিতর নেই জায়গা। শুনিয়া মজুমদারের গায়ে কাঁটা দিল। সে জোর করিয়া সহিসের হাত চাপিয়া কহিল, জলদি ভিতরে আও। সহিস সবলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল। তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল। কিছুই দেখিতে পাইল না, তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে। কোনো মতে গলায় আওয়াজ আনিয়া মজুমদার কহিল, গাড়োয়ান, গাড়ি রোকো। বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া দুই হাতে রাশ টানিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিল। ঘোড়া কোনো মতেই থামিল না। না থামিয়া ঘোড়া দুটা রেড রোডের রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল। মজুমদার ব্যস্ত হইয়া কহিল, আরে আরে কাহা যাতা? কোনো উত্তর পাইল না। পাশের শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল। কোনো মতেই আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল। কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়া দিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল। মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে কোনো প্রাচীন ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন, নেচার অ্যাভোর্স ভ্যাকিউম। তাই তো দেখিতেছি, কিন্তু এটা কি রে? এটা কি নেচার? যদি আমাকে কিছু না বলে তবে তবে আমি ইহাকে এক্ষুনি সমস্ত জায়গাটা ছাড়িয়া দিয়া লাফাইয়া পড়ি। লাফ দিতেও সাহস হইল না। পাছে পিছনের দিক হইতে অভাবিতপূর্ব কিছু একটা ঘটে। পাহারাওয়ালা বলিয়া ডাক দিবার চেষ্টা করিল, কিন্তু বহু কষ্টে এমন একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল, অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের মতো নিস্তব্ধ, পার্লামেন্টের মতো পরস্পর মুখোমুখি করিয়া দাঁড়াইয়া রহিল, এবং গ্যাসের খুঁটিগুলি সমস্তই যেন জানে, অথচ কিছুই বলিবে না। এমনি ভাবে খাড়া হইয়া মিটমিটে আলোক শিখায় চোখ টিপিতে লাগিল। মজুমদার মনে করিল চট করিয়া এক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে। যেমনি মনে করা অমনি সে অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তাহার মুখের দিকে তাকাইয়া আছে। চক্ষু নাই, কিছুই নাই, অথচ একটা চাহনি। সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে, অথচ কোনো মতেই যেন মনে আনিতে পারিতেছে না। মজুমদার দুই চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল, কিন্তু ভয়ে বুঝিতে পারিল না। সেই অনির্দেশ্য চাহনির দিকে দুই চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতে সময় পাইল না। এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তায় উত্তর হইতে দক্ষিণে এবং দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল। ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল, তাহাদের বেগ কেবলই বাড়িয়া চলিল। গাড়ির খড়খড়েগুলো থরথর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগিল। এমন সময় গাড়িটা যেন কিসের ওপর খুব একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল। মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদেরই রাস্তায় গাড়ি দাঁড়াইয়াছে, আর গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে, সাহেব, কোথায় যাইতে হইবে বলো? মজুমদার রাগিয়া গিয়া জিজ্ঞাসা করিল, এতক্ষণ ধরে আমাকে ময়দানের মধ্যে ঘুরাইলি কেন? গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল, কই, ময়দানের মধ্যে তো ঘুরাই নাই। মজুমদার বিশ্বাস না করিয়া বলিল, তবে কি এরা শুধু স্বপ্ন? গাড়োয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল, বাবু সাহেব,
বুঝি শুধু স্বপ্ন নহে। আমার এই গাড়িতেই আজ থেকে 3 বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল। মজুমদারের তখন নেশা আর ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল। কিন্তু রাত্রে তাহার ভালো ঘুম হইল না। কেবলই ভাবিতে লাগিল, সেই চাহনিটা কার? অধর মজুমদারের বাপ সামান্য শিব সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হৌসের মুচ্ছিদ্দিগিরি পর্যন্ত উঠিয়াছিলেন। অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেছেন, তাহাকে আর নিজে খাটিতে হয় না। বাপ মাথায় সাদা ফেটা বাঁধিয়ে পালকিতে করিয়া অফিস যাইতেন। এদিকে তাহার ক্রিয়াকর্ম দান ধ্যান যথেষ্ট ছিল। বিপদে আপদে অভাবে অনটনে সকল শ্রেণীর লোকেই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত, ইহা তিনি গর্বের বিষয় বলিয়াই মনে করিতেন। অধরবাবু বড় গাড়ি ও গাড়ি জুড়ি করিয়াছেন, কিন্তু লোকের সঙ্গে তাহার আর সম্পর্ক নাই। কেবল টাকাধারের দালাল আসিয়া তাহার বাঁধানো হুকায় তামাক টানিয়া যায় এবং অ্যাটর্নি অফিসের বাবুদের সঙ্গে স্ট্র্যাপ দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে। তাহার সংসারের খরচপত্র সম্বন্ধে হিসেবের এমন কষাকষি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছোড়বান্দা ছেলেরাও বহু চেষ্টায় তাহার তহবিলে দন্তস্ফুট করিতে পারে নাই। এমন সময় তাহার ঘরকন্যার মধ্যে একটি অতিথির আগমন হইল। ছেলে হলো না করিতে করিতে অনেক দিন পরে তাহার একটি ছেলে জন্মিল। ছেলেটির চেহারা তাহার মার ধরনের, বড় বড় চোখ, টিকালো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখিল সেই বলিল, আহা, ছেলে তো নয়, যেন কার্তিক ঠাকুর। অধরবাবুর অনুগত অনুচর রতিকান্ত বলিল, বড় ঘরের ছেলের যেমনটি হওয়া উচিত তেমনি হইয়াছে। ছেলেটির নাম হইল বেণুগোপাল। ইতিপূর্বে অধরবাবু স্ত্রী ননিবালা সংসারের খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মত তেমন জোর করিয়া কোনোদিন খাটান নাই। দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে, কিন্তু শেষকালে স্বামীর কৃপণতার প্রতি অবজ্ঞা করিয়া তিনি নিঃশব্দে হার মানিয়াছেন। এবারে ননিবালাকে অধরলাল আঁটিয়া উঠিতে পারিলেন না। বেণুগোপাল সম্বন্ধে তাহার হিসাব এক পা করিয়া হটিতে লাগিল। তাহার পায়ে মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি, তাহার দিশি বিলাতি নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননিবালা যাহা কিছু দাবি উত্থাপন করিলেন, সবকটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে, কখনো বা সরব বাক্য বর্ষণে জিতিয়া লইলেন। বেণুগোপালের জন্য যাহা দরকার এবং দরকার নয় তাহা চাই, সেখানে শূন্য তহবিলের ওজর বা ভবিষ্যতের ফাঁপা আশ্বাস একদিনও খাটিল না। বেণুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল। বেণুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল। তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাস করা একজন বুড়ো মাস্টার রাখিলেন। এই মাস্টার বেণুকে মিষ্ট ভাষায় এবং শিষ্টাচারে বশ করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি নাকি বরাবর ছাত্রদিগকে কড়া শাসনে চালাইয়া আজ পর্যন্ত মাস্টারি মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আসিয়াছেন। সেই জন্যই তাহার ভাষায় মিষ্টতা বা আচারের শিষ্টতায় কেবলই বেসুর লাগিল। সেই শুষ্ক সাধনায় ছেলে ভুলিল না। ননিবালা অধরলালকে কহিলেন, ও তোমার কেমন মাস্টার, ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া উঠে, ওকে ছাড়াইয়া দাও। হ্যাঁ, বুড়া মাস্টার বিদায় হইল। সেকালে মেয়ে যেমন স্বয়ংবরা হইত, তেমনি ননিবালার ছেলে স্বয়ং মাস্টার হইতে বসিল।
সে যাহাকে না বলিয়া লইবে তাহার সকল পাস, তাহার সকল সার্টিফিকেট বৃথা। এমনি সময় গায়ে একখানি ময়লা চাদর আর পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতা পরিয়া মাস্টারের উমেদারিতে হরলাল আসিয়া জুটিল। তাহার বিধবা মা পরের বাড়িতে রাঁধিয়া আর ধান ভানিয়া তাহাকে মফস্বলের এন্ট্রেন্স স্কুলে কোনো মতে এন্ট্রেন্স পাস করাইয়াছে। এখন হরলাল কলিকাতার কলেজে পড়িবে বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে। অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হইয়া আসিয়াছে। কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে। মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিকরিয়া পড়ে, তেমনি তাহার দুই চক্ষু হইতে দৈন্যের একটা অস্বাভাবিক দীপ্তি বাহির হইতেছে। দারোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কি চাও? কাহাকে চাও? হরলাল ভয়ে ভয়ে বলিল, বাড়ির বাবুর সঙ্গে দেখা করিতে চাই। দারোয়ান কহিল, দেখা হইবে না। তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল। এমন সময় 7 বছরের ছেলে বেণুগোপাল বাগানে খেলা সারিয়া দৌড়িয়া দেউড়িতে আসিয়া উপস্থিত হইল। দারোয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল, বাবু চালা যাও, চালা যাও। বেণুর হঠাৎ জিদ চড়িল। সে কহিল, নেই জায়গা বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া হাজির করিল। বাবু তখন দিবানিদ্রা সারিয়া জড়ালস ভাবে বারান্দায় বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন এবং বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে আসন হইয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিল। সেদিন এই সময়ে এই অবস্থায় দৈবক্রমে হরিলালের মাস্টারই বহাল হইয়া গেল। রতিকান্ত জিজ্ঞাসা করিল, আপনার পড়া কি পর্যন্ত? হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল, এন্ট্রেন্স পাশ করেছি। রতিকান্ত ভ্রু তুলিয়া কহিল, শুধু এন্ট্রেন্স পাস? আমি বলি কলেজে পড়িয়াছেন, আপনার বয়সও তো নেহাত কম দেখি না। হরলাল চুপ করিয়া রহিল। আশ্রিত ও আশ্রয় প্রত্যাশীদিগকে সকল রকমে পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল। রতিকান্ত আদর করিয়া বেণুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিয়া কহিল, কত MA BA আসিল গেল, কাগেও তো পছন্দ হইল না, আর শেষকালে কিনা সোনাবাবু এন্ট্রেন্স পাস করা মাস্টারের কাছে পড়িবেন। বেণু রতিকান্তরের আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল, যাও। রতিকান্তকে বেণু কোনো মতেই সহ্য করিতে পারিত না, কিন্তু রতিও বেণুর এই অসহিষ্ণুতাকে তাহার বাল্য মাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আনন্দ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খেপাইয়া আগুন করিয়া তুলিত। হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল। সে মনে মনে ভাবিতেছিল, এইবার কোন সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলে বাঁচা যায়। এমন সময় অধরলালের সহসা মনে হইল, এই ছোকরাটি নিতান্ত সামান্য মাহিনা দিলেও পাওয়া যাইবে। শেষকালে স্থির হইল, হরলাল বাড়িতে থাকিবে, খাইবে আর 5 টাকা করিয়া বেতন পাইবে। বাড়িতে রাখিয়া যেটুকু অতিরিক্ত দাক্ষিণা প্রকাশ করা হইবে তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া লইলেই এইটুকু দয়া সার্থক হইতে পারিবে। এবারে মাস্টার টিকিয়া গেল। প্রথম হইতেই হরলালের সঙ্গে বেণুর এমনি জমিয়া গেল যেন তাহারা দুটি ভাই। কলিকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না। এই সুন্দর ছোট ছেলেটি তাহার সমস্ত হৃদয়ে জুড়িয়া বসিল। অভাগা হরলালের এমনি করিয়া কোন মানুষকে ভালোবাসিবার সুযোগ ইতিপূর্বে কখনো ঘটে নাই। কি করিলে তাহার অবস্থা ভালো হইবে এই আশায় সে
বহু কষ্টে বই জোগাড় করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিনরাত শুধু পড়াশোনা করিয়াছে। মাকে পরাধীন থাকিতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেবল সংকোচেই কাটিয়াছে। নিষেধের গণ্ডি পার হইয়া দুষ্টামির দ্বারা নিজের বাল্য প্রতাপকে জয়শালী করিবার সুখ সে কোনোদিন পায় নাই। সে কাহারও দলে ছিল না। সে আপনার ছেঁড়া বই ও ভাঙা প্লেটের মাঝখানে একলাই ছিল। জগতে জন্মিয়া যে ছেলেকে শিশুকালেই নিস্তব্ধ ভালো মানুষ হইতে হয়, তখন হইতেই মাতার দুঃখ আর নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয়। সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিন জোটে না, আমোদ করিয়া চঞ্চলতা করা বা দুঃখ পাইয়া কাঁদা, এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত সিক্ত শক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয়, তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে কে আর আছে? সেই পৃথিবীর সকল মানুষের নিচে চাপা পড়া হরলাল নিজেও জানিত না তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমনি করিয়া জমা হইয়াছিল। বেণুর সঙ্গে খেলা করিয়া, তাহাকে পড়াইয়া, অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে, সে যখন পাইয়া বসে তখন আর তাহার কিছুই লাগে না। বেণুও হরলালকে পাইয়া বাঁচিল, কারণ ঘরে সে একটি ছেলে, একটি অতি ছোট ও আরেকটি 3 বছরের বোন আছে। বেণু তাহাদিগকে সঙ্গদানের যোগ্যই মনে করে না। পাড়ার সমবয়সী ছেলের অভাব নাই, কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখাতে মিলামেশা করিবার উপযুক্ত ছেলে বেণুর ভাগ্যে জুটিল না। কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গী হইয়া উঠিল। অনুকূল অবস্থায় বেণুর যে সকল দৌরাত্ম্য 10 জনের মধ্যে ভাগ হইয়া একরকম সহনযোগ্য হইতে পারিত, তাহা সমস্তই একা হরলালকে বহিতে হইত। এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরও দৃঢ় হইয়া উঠিতে লাগিল। রতিকান্ত বলিতে লাগিল, আমাদের সোনাবাবুকে মাস্টারমশাই মাটি করিতে বসিয়াছেন। অধরলালেরও মাঝে মাঝে মনে হইতে লাগিল মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধটি ঠিক যেন যথোচিত হইতেছে না। কিন্তু হরলালকে বেণুর কাছ হইতে তফাত করে এমন সাধ্য কাহার আছে? বেণুর বয়স এখন 11। হরলাল FA পাস করিয়া জলপানি পাইয়া 3য় বার্ষিকে পড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার দুটি একটি বন্ধু যে জোটে নাই তাহা নহে, কিন্তু ওই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেণুকে লইয়া সে কোলদিঘি এবং কোনো দিন ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীর পুরুষদের কাহিনী বলিত, তাহাকে স্কট ও ভিক্টর হুগোর গল্প একটু একটু করিয়া বাংলায় শুনাইত। উচ্চ স্বরে তাহার কাছে ইংরাজি কবিতা আবৃত্তি করিয়া তাহার তর্জমা ব্যাখ্যা করিত। তাহার কাছে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার মনে করিয়া পড়িয়া তাহা হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করাইবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত, তখন ইংরেজি সাহিত্য সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য যাহা কিছু পড়া, তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেণুকে দেওয়ার জন্য আগ্রহ বোধ করে এবং বেণুর মনে সেই আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি আর আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেণু স্কুল হইতে আসিয়াই
কোনো মতে তাড়াতাড়ি জলপান সারিয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিত। তাহার মা তাহাকে কোনো ছুতায় কোনো প্রলোভনে অন্তঃপুরে ধরিয়া রাখিতে পারিত না। ননিবালার ইহা ভালো লাগে নাই। তাহার মনে হইত হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিল, তুমি মাস্টার ছেলেকে কেবল সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা পড়াইবে, দিন রাত্রি ওর সঙ্গে লাগিয়া থাকো কেন? আজকাল ও যে মা বাবাকেও মানে না, ও কেমন শিক্ষা পাইতেছে? আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়া উঠিত, আজ যে তাহাকে ডাকিয়াও পাওয়া যায় না। বেনু আমার বড় ঘরের ছেলে, উহার সঙ্গে তোমার অত মাখামাখি কিসের? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা 3-4 জন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়া ছেলের মন এমন করিয়া বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলে তাহারাই সর্বে সর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছামতো চালাইয়াছে। হরলালের প্রতি ইশারা করিয়া যে এ সকল কথা বলা হইতেছিল তাহা হরলালের বুঝিতে বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল। কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষের ঘরে মাস্টারের পদবিটা আসলে কি। গোয়াল ঘরের ছেলেকে দুধ যোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকে বিদ্যা যোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছাত্রের সঙ্গে স্নেহপূর্ণ আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেহই তাহা সহ্য করিতে পারে না, এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনের একটা চাতুরী বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াবই, তাহার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময় হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি না করিয়াই পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইলও না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতে উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠিয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চায় মাছ ছিল, তাহাদিগকে মুড়ি খাওয়ানো ইহাদের একটা কাজ ছিল। বাগানের এক কোণে কতগুলো পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা ও ছোট গেট ও বেড়া তৈরি করিয়া বেনু বালখিল্য ঋষির আশ্রমের উপযুক্ত একটি অতি ছোট বাগান বসাইয়াছিল। সে বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে এই বাগানের চর্যা করা তাহাদের দ্বিতীয় কাজ। তাহার পরে রৌদ্র বেশি হইলে বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল সায়াহ্নে যে গল্পের অংশ শোনা হয় নাই সেইটে শুনিবার জন্য আজ বেনু যথাসাধ্য ভোরে উঠিয়া বাহিরে ছুটিয়া আসিয়াছিল। সে মনে করিয়াছিল সকালে ওঠায় সে আজ মাস্টারমশাইকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টারমশাই নাই। দারোয়ানকে জিজ্ঞাসা করিয়া জানা গেল মাস্টারমশাই বাহির হইয়া গিয়াছেন। সেদিনও সকালে পড়ার সময় বেনু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাহির হইয়া গিয়াছিল তাহা সে জিজ্ঞাসাও করিল না। হরলাল বেনুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার উপর চোখ রাখিয়া পড়াইয়া গেল। বেনু বাড়ির ভিতরে গিয়া মার কাছে যখন খাইতে বসিল তখন তাহার মা জিজ্ঞাসা করিলেন, কাল বিকেল থেকে তোর কি হয়েছে বল দেখি, মুখ হাঁড়ি করে আছিস কেন? ভালো করে খাইতেছিস না, ব্যাপারখানা কি? বেনু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাহাকে কাছে টানিয়া আনিয়া
তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করতে লাগিলেন, তখন সে আর থাকিতে পারিল না। ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল, বলিল, মাস্টার মশাই। মা কহিলেন, মাস্টার মশাই কি? বেনু বলিতে পারিল না মাস্টার মশাই কি করিয়াছেন। কি যে তাহার অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশাই বুঝি তোর মার নামে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে না পারিয়া বেনু উত্তর না করিয়া চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতগুলি কাপড় চোপড় ছুড়ি গেল। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানা তল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করিতেও ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবী শুদ্ধ লোকের ওপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে লোক অনেক রহিয়াছে, কাহাকেই বা দোষ দিবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন? যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকিয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধে হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে। এই হইলেই ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিলেন, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেরই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল, নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধে হইবে না। অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টার মশাইয়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের প্যাঁটরাটিও নাই। দড়ির ওপর তাহার চাদর আর গামছা ঝুলিত। সে দড়িটা আছে, কিন্তু চাদর আর গামছা নাই। টেবিলের ওপর খাতাপত্র আর বইগুলো এলোমেলো করিয়া ছড়ানো থাকিত। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের ওপর মাস্টারমশাইয়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা একটা কাগজ আঁটা। তার একটি নূতন ভালো বাঁধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম আর নিচে আজকার তারিখ, মাস আর সন দেওয়া আছে। বেনু ছুটিয়া গিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টার মশাই কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া বলিল, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছেন। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার ওপর উপুর হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরদিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোষের ওপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাবে কিনা ভাবিতেছে। এমন সময় হঠাৎ দেখিল, প্রথমে অধরবাবু দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পিছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা চড়াইয়া ধরিল। হরলালের গলা স্বর আটকাইয়া গেল। কথা বলিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল ছড়িয়া পড়িবে, এই ভয়ে সে কোনো কথাই বলিতে পারিল না। বেনু কহিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। বেনু তাহার বৃদ্ধ দারোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল। যেমন করিয়া হোক মাস্টার মশাইকে বাড়িতে তাহাকে লইয়া যাইতেই হইবে। পাড়ার যে মুটে হরলালের প্যাটরা বহিয়া আনিয়াছিল, তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতে যাইতেও পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো,
এই স্পর্শ আর এই কথাটা স্মৃতি কত দিন কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমন দিনও আসিল যখন দুই পক্ষে এই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতেই স্থির হয়ে পড়িতে বসিতে পারিত না। সে খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধাঁ করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুত পদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আঁকঝোঁক পড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার কোনো সাদৃশ্যই ছিল না। হরলাল বুঝিল এই সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয়, বৃত্তি পাইবার কোনো সম্ভাবনাই নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চাই। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তার পক্ষে আরও কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও সে আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সওদাগর অফিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল বলিল, না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড় লোকের কাছ থেকে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড় লোককেই সে জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়াই কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো। কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি। আপিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাকে ঠেকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে ওপরওয়ালার কাছে লাগালাগিও করিল। কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাইনে হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটা ছোটখাটো গলির মধ্যে ছোটখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মায়ের দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এইবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলো লইয়া বলিল, মা, ওইটে তোমায় মাপ করিতে হইবে। মাতার আরও একটি অনুরোধ ছিল। তিনি বলতেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাকে একবার নিমন্ত্রণ করে খাওয়া না, তাকে আমার দেখতে ইচ্ছে করে। হরলাল কহিল, মা, এই বাসায় তাহাকে কোথায় বসাইব? রোসো, একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি, ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনই তাহার এই সংকোচ ঘুচিত না। এমন সময়ে হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছেন। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুতে অনেক দিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল, তবু
এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতেই লাগিল। কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নাই। বেনু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনী যোগে তাহার নূতন গোফের রেখার সাধ্য সাধনা করিতেছে। চালচলনে বাবুয়ানা ফুটিয়া উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধু বান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারের নটিদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি আর দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে, ছবিতে, আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেনু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন, 2-1টা পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু মা জানিতেন ও স্পষ্ট করিয়াই বলিতেন, আমার বেনুকে সামান্য লোকে ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসেব দিতে হইবে না। লোহা সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এ কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেনুর পক্ষে এসে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল। এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল, যেদিন বেনু হঠাৎ সকালবেলায় তাহার মেষের বাসায় গিয়া তাহার গলা চড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। সে বেনুও নাই, সে বাড়িও নাই। এখন মাস্টার মশাইকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এই বেনুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পর ভাবিল বলিয়া লাভ কি? বেনু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেনু কহিল, অনুমতি লইতে হবে না। আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেনু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার 2 স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তাহার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেনু বলিল, মাস্টার মশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে। আমার 2-1জন বন্ধু আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার খড়ি খুলিয়া একবার সময় দেখিল। তাহার পর সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস। এই বয়সে উহার মা মারা গেছে, মনে পড়িলেই আমার প্রাণটা কেমন যেন করিয়া ওঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, ব্যাস, এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাহিনার মাস্টারি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিতে দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কি যেন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই সে বোধহয় উপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এই সেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেনু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার,
কখন আসিয়াছ? বেণু কহিল, অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া অফিস হইতে ফেরেন তাহা তো আমি জানতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে, তাহার পর আর একবারও বেণু এই বাসায় আসে নাই। বলা নাই, কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যের সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। ওপরের ঘরে গিয়া বাতি জ্বালিয়া দুইজনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো তো? কিছু বিশেষ খবর আছে? বেণু কহিল, পড়াশোনা ক্রমেই তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারেই আটকা পড়িয়া থাকে। তার চেয়ে অনেক বয়স ছোট ছেলের সঙ্গে তাহাকে পড়িতে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছে? বেণু কহিল, তাহার ইচ্ছে সে বিলাত চায়, ব্যারিস্টার হইয়া আসে। তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত, এমনকি তাহার চেয়ে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাত যাইবে বলে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ? বেণু কহিল, জানাইয়াছি। বাবা বলে পাস না করিলে বিলাত যাইবার প্রস্তাব তিনি কানে আনিবেন না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাস করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেণু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমনটা কখনোই হইতে পারিত না। বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল কহিল, আচ্ছা চলো, আমি শুদ্ধ তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করা যাইবে। বেণু কহিল, না, আমি সেখানে যাব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়ি আসিয়া বেণু থাকিবে, এ কথাটা হরলালের মোটেও ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না, এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে মনটা একটু ঠান্ডা হইলেই ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইবে। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেণু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, আহা, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়া কহিল, মা, বেণু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে গেলেন। হরলাল আপিসের কাপড় ছাড়িয়া মুখ হাত ধুইয়া বেণুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া, একটুখানি ইতস্তত করিয়া সে বেণুর কাঁধের ওপর হাত রাখিয়া কহিল, বেণু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা, এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তখনই বিছানা ছাড়িয়া উঠিয়া বেণু কহিল, আপনার এখানে যদি সুবিধে না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তার হাত ধরিয়া কহিল, আরে রোসো, কিছু খাইয়া যাও। বেণু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না, বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জলখাবার প্রস্তুত ছিল তাহাই বেণুর জন্য থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেণু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সেই বারান্দায় পাত পাড়িয়া তাহাকে হাত ধরিয়া খাইতে বসাইলেন। বেণু রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটা দারোয়ান এবং পশ্চাতে স্বয়ং অধরবাবু মজমজ শব্দে সিঁড়ি বাহিয়া উপরে আসিয়া উপস্থিত। বেণুর মুখ বিবর্ণ হইল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি?
রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি তখন বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়াছ বেনুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙিয়া খাইবে, কিন্তু সে আমি হতে দিব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবে আমি ছাড়িব। এই বলিয়া বেনুর দিকে চাহিয়া কহিলেন, চল হোট। বেনু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পিছন পিছন চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সওদাগরি আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকার দিগকে হাতে হাতে দাম চুকাইয়া দেওয়ার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে অফিস আছে, সেইখানে 10 ও 5 টাকার নোটে নগদ টাকা লইয়া সে যাইত। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত। সঙ্গে অফিসে 2 জন দারোয়ান যাইত। হরলালের জামিন নাই বলিয়া অফিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব নিজের ওপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন, হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এই কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল। প্রায়ই তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল। মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে। এমন আরও 2-1 দিন চলিতে লাগিল। মা বলিল, বাড়িতে মা নাই কি না তাই মন টেকে না। আমি বেনুকে তোর ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে। এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল। সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেনু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন, তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন। এখন যদি আমি 2-4 দিন বাড়ি না ফিরি, তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়িতে থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া আমি না থাকিলে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচেন। এ বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আপনি আমাকে উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন, আমি স্বতন্ত্র হতে চাই। স্নেহে এবং বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টার মশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দই হইল। কিন্তু মাস্টার মশাইয়ের কতটুকুই বা সাধ্য আছে? বেনু কহিল, যেমন করিয়া হোক বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পাই। হরলাল কহিল, অধরবাবু কি যাইতে দিবেন? বেনু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপর যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশল করিতে হইবে। হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল, কি কৌশল? বেনু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব। পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায়ে পড়িয়া শোধ করিবেন। সেই টাকায় পালাইয়া বিলাত যাব। সেখানে গেলে তিনি খরচ না দিয়া থাকিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেনু কহিল, কেন আপনি পারেন না? আমি? মুখে আর কোনো কথা বাহির হইল না। বেনু কহিল,
কেন, আপনার দারোয়ান তো তোড়ায় করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দারোয়ানও যেমন আমার, টাকাও তেমনি। বলিয়া আপিসের টাকার ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাত্রির জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়, প্রভাত হইলে 10 দিকেতে গমন করে। বেনু কহিল, আপনার সাহেব আমাকে ধার দিতে পারেন না? না হয় আমি সুদ বেশি করিয়া দিব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহা হইলে আমার অনুরোধে হয়তো দিলেও দিতে পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দিবেন তো টাকা দিবেন না কেন? তর্কটা এইখানেই মিটিয়া গেল। হরলাল মনে মনে ভাবিতে লাগিল, আমার যদি কিছু থাকিত তবে বাড়ি ঘর জমি জমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম। কিন্তু একটি মাত্র অসুবিধা এই যে বাড়ি ঘর জমি জমা কিছুই তো নাই। একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নামিবা মাত্র হরলালের আপিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেঝের ওপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরেই প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নতুন ধরনের। শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট আর প্যান্টলোনাটিয়া, মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার 2 হাতের আঙুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে। গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এই বেশে যে? বেনু কহিল, পরশু বাবার বিবাহ তিনি আমার কাছে গোপন করিয়া রাখিয়াছিলেন, কিন্তু আমি ঠিক খবর পাইয়াছি। বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন, তাই বাগানে চলিয়াছি। ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম। বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বিঁধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মার খাট, বেনুর মার ঘর, মায়ের স্থান অধিকার করিয়া লইলে বেনুর স্নেহ স্মৃতিজড়িত বাড়ি যে বেনুর পক্ষে কিরকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেনুর হাতখানা নিজের হাতে লইল। লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া এমন সাজ করিতে পারিল? হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার মনের প্রশ্নটা আঁচ করিল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের আংটি। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছু পরে কহিল, বেনু, খাইয়া আসিয়াছ? বেনু কহিল, হ্যাঁ, আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গনিয়া আয়রন চেস্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেনু কহিল, আপনি খাইয়া আসুন না, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি তো ঘরে রহিলাম, মা আপনার খাবার লইয়া বসিয়া আছেন। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি ঠিক আছে, আমি চট করিয়া খাইয়া আসিতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেনু তাহাকে প্রণাম করিল। তিনি বেনুর চিবুকে স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল। তিনি সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব পূরণ করিতে পারিবেন না, এই তাহার দুঃখ।
চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টার মশাইয়ের সঙ্গে জড়িত তাহার কত দিনের কত ঘটনা, তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল। এমন করিয়া অনেক রাত হইয়া গেল। হঠাৎ একসময় ঘড়ি খুলিয়া বেনু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করে হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টার মশাই, এই আংটি ঘড়িগুলা বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, আপনার কাছে রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনি দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেইটের মধ্যেই এগুলো রাখিয়া দিই। আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেনু তাহার চেন দেওয়া ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিয়া দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল। বেনু হরলালের মার পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধকণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগদম্বা তোমার মা হইয়া তোমাকে রক্ষা করুন। তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল। গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল। ঘোড়া দুটা অধীর হইয়া উঠিল। কলিকাতার গ্যাসালোক খচিত নিশীথের মধ্যে বেনুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল। নোটগুলা পূর্বেই গণা হইয়া থলিবন্দি হইয়া লোহার সিন্দুকে উঠিয়াছিল। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেনুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চ ঈশ্বরে তিরস্কার করিতেছেন। কথা কিছুই স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল সেই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বেনুর মার চুনি, পান্না, হীরার অলঙ্কার হইতে লাল, সবুজ, শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটাকে পুড়িয়া বাহির হইয়া আন্দোলিত করিতেছে। হরলাল প্রাণপণে বেনুকে ডাকিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছিঁড়িয়া পড়িয়া গেল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটি স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানালায় ঠেলা দিয়া আলো নিবাইয়া দিয়াছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে। সে তাড়াতাড়ি উঠিয়া দেশলাই দিয়ে আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে। আর ঘুমাইবার সময় নাই। টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা, উঠেছিস? হরলাল প্রথমে প্রভাতে মাতার মঙ্গল মুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম তুই যেন নতুন বউ আনতে চলিয়াছিস। ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলাল হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলিগুলি লোহার সিন্দুক হইতে বাহির করিয়া ব্যাগ বাক্সে বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল। 2-3টা নোটের থলি শূন্য। মনে হইল স্বপন দেখিতেছে। থলেগুলো লইয়া সিন্দুকের গায়ে জোরে জোরে আছাড় দিল। তাহাতে শূন্য থলের শূন্যতা অপ্রমাণ হইল না।
তবু বৃথা আশায় থলের বন্ধনগুলি খুলিয়া খুব করিয়া ঝাড়া দিল। একটা থলের ভিতর হইতে 2খান চিঠি বাহির হইয়া পড়িল, বেনুর হাতে লেখা। একটা চিঠিতে তাহার বাপের নাম, আর একটাতে হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে গেল, চোখে দেখিতে পাইল না। মনে হইল যেন যথেষ্ট আলো নাই, কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না, বাংলা ভাষা যেন সে ভুলিয়া গেছে। কথাটা এই যে বেনু 3000 টাকার পরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাতে যাত্রা করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেনু এই কাণ্ড করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। লিখিয়াছে যে বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন। তাছাড়া ব্যাগ খুলিয়া দেখিবেন, তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম কত ঠিক জানি না, বোধ হয় 3000 টাকার বেশিই হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন তবে বাবা আমাকে বিলাতে যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়াই নিশ্চয় মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন তাহা আমি সহ্য করিতে পারি নাই। সেই জন্য যেমন করিয়া পারি আমি তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারিবেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কোনো কাজের কথা নহে। হরলাল ঘরে তালা দিয়া তাড়াতাড়ি একখানা গাড়ি লইয়া কঙ্কার ঘাটে ছুটিল। কোন জাহাজে বেনু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল 2খানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে, 2খানাই ইংল্যান্ড যাইবে। কোন জাহাজে বেনু আছে তাহাও তাহার অনুমানের অতীত, এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়া বুরুজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল তখন সকালের রৌদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না। তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলেবরহীন নিদারুণ প্রতিকূলতাকে যেন কেবলই প্রাণপণে ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও এক তিলও তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় মা থাকেন এতদিন সে বাসায় পা দিবা মাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যেই তাহার দূর হইয়া গিয়াছে। সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য আর ভয় লইয়া প্রবেশ করিল। মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি কোথায় গিয়াছিলে? হরলাল বলিয়া উঠিল, তোমার জন্য বউ আনিতে গিয়াছিলাম। বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা, কি হল গো বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও। বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির ওপর বসিয়া পড়িলেন। ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার উপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবলই ডাকিতে লাগিলেন, হরলাল, বাবা হরলাল। হরলাল কহিল, মা একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানেই বসিয়া জপ করিতে লাগিলেন। আবিসের দারোয়ান আসিয়া দরজায় খা দিয়া কহিল, বাবু এখনই না বাহির হইলে গাড়ি পাওয়া যাইবে না। হরলাল ভিতর হইতে কহিল, আজ 7টার গাড়িতে যাওয়া হইবে না। দারোয়ান কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দারোয়ান মাথা নাড়িয়া
হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এই যে ছুরি, বেনুকে কি জেলে দিব? হঠাৎ সেই গহনার কথা মনে পড়িল। সে কথাটা একেবারেই ভুলিয়া গিয়াছিল। মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু ঘড়ি, আংটি, বোতাম নহে, ব্রেসলেট, চিক, সিঁথি, মুক্তার মালা প্রভৃতি আরও দামি দামি গহনা আছে। তাহার দাম ৩,০০০ টাকার অনেক বেশি। কিন্তু এও তো ছুরি, এও তো বেনুর নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে, ততক্ষণই তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরনাথ ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিল, কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়ি। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা যেন নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ওই যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার মনে শান্তি নাই। আহা, বেনুকে কত ভালোই না বাসে। মা জিজ্ঞাসা করিলেন, তবে আজ তোমার মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না, বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। অধরবাবুর বাড়ি পৌঁছিবার পূর্বেই দূর হইতে শোনা গেল রসন চৌকি আলেয়া রাগিনীতে করুণ স্বরে আলাপ জুড়িয়া দিয়াছে। কিন্তু হরলাল দরজায় ঢুকিয়া দেখিল বিবাহ বাড়ির উৎসবের সঙ্গে একটা যেন অশান্তির লক্ষণ মিশিয়াছে। দারোয়ানের পাহারা কড়াক্কর, বাড়ি হইতে চাকর বাকর কেহ বাহির হইতে পারিতেছে না। সকলের মুখে ভয় আর চিন্তার ভাব। হরলাল খবর পাইল কাল রাত্রে বাড়িতে অনেক টাকার গহনা চুরি হইয়া গেছে। 2-3 জন চাকরকে বিশেষভাবে সন্দেহ করিয়া পুলিশের হাতে সমর্পণ করিবার উদ্যোগ হইতেছে। হরলাল দোতলার বারান্দায় গিয়া দেখিল অধরবাবু আগুন হইয়া বসিয়া আছেন, আর রতিকান্ত তামাক খাইতেছে। হরলাল কহিল, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা আছে। অধরবাবু চটিয়া উঠিয়া বলিলেন, তোমার সঙ্গে গোপনে আলাপ করিবার এখন আমার সময় নয়, যাহা কথা হোক এইখানেই বলিয়া ফেল। তিনি ভাবিলেন, হরনাথ বুঝি এই সময়ে তাহার কাছে সাহায্য বা ধার চাহিতে আসিয়াছে। রতিকান্ত কহিল, আমার সামনে বাবুকে যদি কিছু জানাইতে লজ্জা করেন, আমি না হয় উঠি। অধর বিরক্ত হইয়া কহিল, আহ, বসো না। হরলাল কহিল, কাল রাত্রে বেনু আমার বাড়িতে এই ব্যাগ রাখিয়া গেছে। ব্যাগে কি আছে? হরলাল ব্যাগ খুলিয়া অধরবাবুর হাতে দিল। মাস্টারে ছাত্রে মিলিয়া বেশ কারবার খুলেছ তো। জানিতে চোরাই মাল বিক্রি করিলেই ধরা পড়িবে, তাই আনিয়া দিয়াছ না? মনে করিতেছ সাধুতার জন্য বকশিস পাইবে? তখন হরলাল অধরের পত্রখানা তাহার হাতে দিল। পড়িয়া তিনি আগুন হইয়া উঠিলেন, বলিলেন, আমি পুলিশে খবর দিব। আমার ছেলে এখনো সাবালক হয় নাই, তুমি তাহাকে চুরি করিয়া বিলাতে পাঠাইয়াছ। হয়তো 500 টাকা ধার দিয়া 3000 টাকা লিখাইয়া লইয়াছ। এ ধার আমি শুধিব না। হরলাল কহিল, আমি ধার দিই নাই। অধর কহিলেন, তবে সে টাকা পাইল কোথা থেকে? তোমার বাক্স ভাঙিয়া চুরি করিয়াছে? হরলাল সে প্রশ্নের কোনো উত্তর দিল না। রতিকান্ত টিপিয়া টিপিয়া কহিল, ওকে জিজ্ঞেস করুন না, 3000 টাকা কেন? 500 টাকা উনি কখনো চোখে দেখিয়াছেন? যাহা হোক, গহনা চুরির মীমাংসা হওয়ার পরেই বেনুর বিলাতে পালানো লইয়া বাড়িতে একটা হুলুস্থুলু পড়িয়া গেল। হরলাল সমস্ত অপরাধের ভার মাথায় করিয়া লইয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিল। যখন বাহির হইল তখন তাহার মন যেন অসাড় হইয়া গেছে। ভয় করিবার এবং ভাবনা করিবারও শক্তি তাহার ছিল না। এই ব্যাপারে পরিণাম যে কি হইতে পারে মন তাহা চিন্তা করিতেও চাহিল না। গলিতে যখন প্রবেশ করিল তখন দেখিল তাহার বাড়ির সম্মুখে একটি গাড়ি দাঁড়াইয়া আছে। চমকিয়া উঠিল। হঠাৎ আশা হইল
বেনু ফিরিয়া আসিয়াছে, নিশ্চয় বেনু। তাহার বিপদ যে সম্পূর্ণরূপে চূড়ান্ত হইয়া উঠিবে এ কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে পারিল না। তাড়াতাড়ি গাড়ির কাছে আসিয়া দেখিল গাড়ির ভিতরে তাহাদের আপিসের একজন সাহেব বসিয়া আছে। সাহেব হরলালকে দেখিয়াই গাড়ি হইতে নামিয়া তাহার হাত ধরিয়া বাড়িতে প্রবেশ করিল। জিজ্ঞাসা করিল, আজ মফস্বলে গেলে না কেন? আপিসের দারোয়ান সন্দেহ করিয়া বড় সাহেবকে গিয়া জানাইয়াছে, তিনি ইহাকে পাঠাইয়াছেন। হরলাল বলিল, আগে ৩,০০০ টাকার নোট পাওয়া যাইতেছে না। সাহেব জিজ্ঞাসা করিল, কোথায় গেল? হরলাল জানি না এমন উত্তরও দিতে পারিল না, চুপ করিয়া রহিল। সাহেব বলিল, টাকা কোথায় আছে দেখিব, চলো। হরলাল তাহাকে উপরের ঘরে লইয়া গেল। সাহেব সমস্ত গনিয়া চারিদিক খুঁজিয়া পাতিয়া দেখিল। বাড়ির সমস্ত ঘর তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। এই ব্যাপার দেখিয়া মা আর থাকিতে পারিলেন না। তিনি সাহেবের সামনেই বাহির হইয়া আকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, ওরে হরলাল, কি হইল রে? হরলাল বলিল, মা, টাকা চুরি গেছে। মা কহিলেন, চুরি কেমন করিয়া যাইবে? হরলাল, এমন সর্বনাশ কে করিল? হরলাল কহিল, মা চুপ করো। সন্ধান শেষ হইলে সাহেব জিজ্ঞাসা করিল, এ ঘরে রাত্রে কে ছিল? হরলাল কহিল, দ্বার বন্ধ করিয়া আমি একাই শুইয়াছিলাম। আর কেহ ছিল না? আর কেহ ছিল না। সাহেব টাকাগুলি গাড়িতে তুলিয়া হরলালকে কহিল, আচ্ছা, বড় সাহেবের কাছে চলো। হরলালকে সাহেবের সঙ্গে চলিয়া যাইতে দেখিয়া মা তাহাদের পথরোধ করিয়া কহিল, সাহেব, আমার ছেলেকে কোথায় লইয়া যাইবে? আমি না খাইয়া এ ছেলে মানুষ করিয়াছি, আমার ছেলে কখনোই পরের টাকা নিতে পারে না। সাহেব বাংলা কথা কিছু না বুঝিয়া কহিল, আচ্ছা আচ্ছা। হরলাল কহিল, মা, তুমি কেন ব্যস্ত হইতেছ? বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আমি এখনই আসিতেছি। মা উদ্বিগ্ন হইয়া কহিলেন, তুই যে সকাল থেকে কিছু খাস নাই। এ কথার কোনো উত্তর না দিয়া হরলাল গাড়িতে উঠিয়া চলিয়া গেল। মা মেঝের ওপর লুঠাইয়া পড়িয়া রহিলেন। বড় সাহেব হরলালকে কহিলেন, সত্যি করিয়া বলো, ব্যাপারখানা কি? হরলাল কহিল, আমি টাকা লই নাই। সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয় জানো কে লইয়াছে। হরলাল কোনো উত্তর না দিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। তোমার অজ্ঞাতসারে এ টাকা কেহ লইয়াছে? হরলাল কহিল, আমার প্রাণ থাকিতে আমার অজ্ঞাতসারে এই টাকা কেহ লইতে পারিত না। বড় সাহেব কহিলেন, দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করিয়া কোনো জামিন না লইয়া এই দায়িত্বের কাজ দিয়াছিলাম। আপিসের সকলেই বিরোধী ছিল। ৩,০০০ টাকা কিছুই বেশি নয়, কিন্তু তুমি আমাকে বড় লজ্জাতেই ফেলিবে। আজ সমস্ত দিন তোমাকে সময় দিলাম, যেমন করিয়া পারো টাকা সংগ্রহ করিয়া আনো, তাহা হইলে এ লইয়া কোনো কথা তুলিব না। তুমি যেমন কাজ করিতেছ তেমনি করিবে। এই বলিয়া সাহেব উঠিয়া গেলেন। তখন বেলা ১১টা হইয়া গিয়াছে। হরলাল যখন মাথা নিচু করিয়া বাহির হইয়া গেল, তখন আপিসের বাবুরা অত্যন্ত খুশি হইয়া হরলালের পতন লইয়া আলোচনা করিতে লাগিলেন। হরলাল একদিন সময় পাইল। আরও একটা দীর্ঘদিন নৈরাশ্যে শেষ স্থলের পঙ্ক আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়াইল। উপায় কি, উপায় কি, উপায় কি? এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল। শেষে উপায় আছে কিনা সে ভাবনা বন্ধ হইয়া গেল, কিন্তু বিনা কারণে পথে ঘুরিয়া বেড়ানো থামিল না। যে কলিকাতা হাজার হাজার লোকের আশ্রয়স্থান, তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে এক প্রকাণ্ড ফাঁসকলের মতো হইয়া উঠিল। ইহার কোনো দিকে বাহির হইবার কোনো পথ নাই।
সমস্ত জনসমাজ এই অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে। কেহ তাহাকে জানেও না এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষ নাই, কিন্তু প্রত্যেক লোকই তাহার শত্রু। অথচ রাস্তার লোক গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে। আপিসের বাবুরা বাহিরে আসিয়া ঠোঁয়ায় করিয়া জল খাইতেছেন, তাহার দিকে কেহই তাকাইতেছেন না। ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের ওপর আর একটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়া আছে। শ্যাকরাকারি ভর্তি করিয়া হিন্দুস্তানি মেয়েরা কালীঘাটে চলিয়াছে। একজন চাপরাশি একখানা চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া বলিল, বাবু, ঠিকানা পড়িয়া দাও। যেন তাহার সঙ্গে অন্য পথিকের কোনো প্রভেদ নাই। সেও ঠিকানা পড়িয়া তাহাকে বুঝাইয়া দিল। ক্রমে আপিস বন্ধ হইবার সময় আসিল। বাড়িমুখ গাড়িগুলো আপিস মহলে নানা রাস্তা দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল। আপিসের বাবুরা ট্রাম ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল। আজ হইতে হরলালের আপিস নাই, আপিসের ছুটি নাই, বাসায় ফিরিয়া যাইবার জন্য ট্রাম ধরিবার কোনো তাড়া নাই। শহরের সমস্ত কাজকর্ম, বাড়িঘর, গাড়ি চুরি হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকট সত্যের মতো দাঁত মিলিয়া উঠিতেছে, কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে। আহার নাই, বিশ্রাম নাই, আশ্রয় নাই। কেমন করিয়া যে হরলালের দিন কাটিয়া গেল তাহা সে জানিতেও পারিল না। রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলিল, যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র ক্রূঢ় চক্ষু মেলিয়া শিকারলুব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল। রাত্রি কত হইল সে কথা হরলাল চিন্তাও করিল না। তাহার কপালে শিরা দপদপ করিতেছে, মাথা যেন ফাটিয়া যাইতেছে, সমস্ত শরীরে আগুন জ্বলিতেছে, পার চলে না। সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা আর অবসাদের অসারতার মধ্যে মায়ের কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিতেছে। কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবল কেবল ওই একটি মাত্র নামই শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে, মা, মা, মা। আর কাহাকেও ডাকিবার নাই। মনে করিল রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে, কোনো লোকই যখন এই সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না, তখন সে চুপ করিয়া তাহার মায়ের কোলে গিয়া শুইয়া পড়িবে। তাহার পরে ঘুম যেন আর না ভাঙে। পাছে তার মার সম্মুখে পুলিশের লোক বা আর কেহ তাহাকে অপমান করিতে আসে, এই ভয়ে সে বাসায় যাইতে পারিতেছিল না। শরীরের ভার যখন আর বহিতে পারে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হরলাল বলিল, কোথাও না, এই ময়দানের রাস্তায় খানিক্ষণ হাওয়া খাইয়া বেড়াইব। গাড়োয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই হরলাল তাহার হাতে আগাম ভাড়া একটা টাকা দিল। সে গাড়ি যখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতে লাগিল, তখন শ্রান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানালার উপর রাখিয়া চোখ বুজিল। একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল। শরীর শীতল হইল। মনের মধ্যে একটা সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল। একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল। সে যে সমস্ত দিন মনে করিয়াছিল কোথাও তাহার কোনো পথ নাই, সহায় নাই, নিষ্কৃতি নাই, তাহার অপমানের শেষ নাই, দুঃখের অবধি নাই, সে কথা যেন এই মুহূর্তেই মিথ্যা হইয়া গেল। এখন মনে হইল
সে তো একটা ভয় মাত্র, সে তো সত্য নয়। যাহা তাহার জীবনকে লোহার মুঠিতে আঁটিয়া পিষিয়া ধরিয়াছিল, হরলাল তাহাকে আর কিছু মাত্র স্বীকার করিল না। মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে, শান্তির কোনো সীমা নাই। এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে, অপমানের মধ্যে, অন্যায়ের মধ্যে বন্দি করিয়া রাখিতে পারে এমন শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের কোনো রাজা মহারাজার নাই। যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল, তাহা সমস্তই খুলিয়া গেল। তখন হরলাল আপনার বন্ধনমুক্ত হৃদয়ের চারিদিকে অনন্ত আকাশকে অনুভব করিতে লাগিল, যেন তাহার সেই দরিদ্র মা দেখিতে দেখিতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছেন। তাহাকে কোথাও ধরিতেছে না। কলিকাতার রাস্তাঘাট, বাড়িঘর, দোকান বাজার একটু একটু করিয়া তাহার মধ্যে আচ্ছন্ন হইয়া যাইতেছে। বাতাস ভরিয়া গেল, আকাশ ভরিয়া উঠিল, একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল। হরলালের শরীর মনের সমস্ত বেদনা, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল। ওই গেল, তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল। এখন আর অন্ধকারও নাই, আলোকও নাই, রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে 1টা বাজিল। গাড়োয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া কহিল, বাবু, ঘোড়া তো আর চলিতে পারে না, কোথায় যাইতে হইবে বলো। কোনো উত্তর পাইল না। কোচবাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, উত্তর নাই। তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট, তাহার নিঃশ্বাস বহিতেছে না। কোথায় যাইতে হইবে, হরলালের কাছ হইতে এই প্রশ্নের উত্তর আর পাওয়া গেল না। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। মনে আছে একদম গল্পের শুরুতে গাড়োয়ান বলেছিলেন মজুমদারের অভিজ্ঞতা স্বপ্ন নাও হতে পারে। সত্যি কি অলৌকিক কিছু আছে? হয়তো আছে। না, হরলালের প্রেতাত্মা হয়তো সে নয়, তবে তার দীর্ঘশ্বাস, তার অসহায়তা, তার শেষ মুহূর্তের সমস্ত বিহবলতা অতীত হয়ে জমে আছে ওই করের মাঠে, ওই গাড়িতে। মাঝে মাঝে পথ ফুলে বর্তমানে চলে আসে তারা, জীবন্ত হয়ে ওঠে, তাড়িয়ে নিয়ে বেড়ায় সওয়ারিদের। সেদিন যেমন হরলালকে তাড়া করে বেরিয়েছিল ন্যায় অন্যায়, ঠিক বেঠিকের দ্বন্দ্ব, তারপর বোঝা হয়ে চেপে বসে দম বন্ধ করে মেরে ফেলেছিল তাকে। আচ্ছা, গল্প তো হলো, এবার আমায় বিদায় দিন। পরের গল্পের প্রস্তুতি নিতে হবে তো। আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন আর অনেকটা ভালো রাখবেন। শুভরাত্রি।